আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসপি ইংলিশ সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছো। আজকের এই টিউটোরিয়ালে আমরা এইচএসসি 2022 অর্থাৎ বর্তমানে যারা একাদশ শ্রেণীতে রয়েছে তাদের অর্থনীতি দ্বিতীয় পত্র বিষয়ের সপ্তম সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে সেই অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র নিয়ে হাজির হয়েছি। অর্থাৎ তুমি যদি এই ভিডিওটি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করো, আশা করি এই ভিডিওতে তুমি এই বিষয়ের একটা সঠিক এবং নির্ভুল উত্তরপত্র পেতে যাচ্ছ। যেই উত্তরপত্রটা তুমি তোমার খাতায় লিখলে তুমি তোমার কলেজে সর্বোচ্চ মার্ক পাবে বলে আমি আশা করছি। তো আমরা আমাদের প্রশ্নে চলে আসলাম, আর তোমাদের অবশ্যই রিকোয়েস্ট করবো প্রশ্নটা তোমরা খুব ভালোভাবে পড়ে নিবা। তো এখানে দেখো বিষয় অর্থনীতি দ্বিতীয় পত্র বিষয় কোড 110, অ্যাসাইনমেন্টের নম্বর হচ্ছে 4, তৃতীয় অধ্যায় বাংলাদেশের শিল্প। আর অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজটা দেখো, বাংলাদেশের উৎপাদিত পণ্যের উপর ভিত্তি করে শিল্পের শ্রেণীবিন্যাস করো এবং দ্রুত শিল্প উন্নয়নের কোন ধরনের শিল্প স্থাপন করার যুক্তিযুক্ত মতামত দাও। এখানে দেখো নির্দেশনা এবং নির্দেশক, এই নির্দেশনা এবং নির্দেশকগুলো খুব ভালোভাবে পড়ে নিবা, কারণ এইগুলোর উপর বেস করেই তোমাকে লিখতে হবে। এইখান থেকে জানি একটা সেন্টেন্সও তোমার বাদ না যায়, অর্থাৎ একটা প্রশ্ন জানি তোমার বাদ না যায়। দেখো এখানে কি বলছে, শিল্পের শ্রেণীবিন্যাস, রপ্তানিমুখী শিল্প, সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের শিল্প উন্নয়নে সরকারি নীতির যথার্থতা বিশ্লেষণ। আর এখানে নির্দেশকগুলো দেখো, বাংলাদেশের শিল্পের শ্রেণীবিন্যাসকরণের ব্যাখ্যা, রপ্তানিমুখী শিল্পের তালিকা প্রস্তুতকরণ, সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের শিল্প উন্নয়নে সরকারি নীতি। তো এই হচ্ছে প্রশ্ন, তোমরা তারপরও প্রশ্নটা ভালো করে পড়ে নিবা। তো এরপরে দেখো আমরা আরেকবার শিওর হয়ে নেই। অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে 4, এইচএসসি 2022 সেভেন্থ উইক অ্যাসাইনমেন্ট, বিষয় অর্থনীতি দ্বিতীয় পত্র, ইকোনমিক্স সেকেন্ড পেপার, সাবজেক্ট কোড হচ্ছে 110। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে বাংলাদেশের উৎপাদিত পণ্যের উপর ভিত্তি করে শিল্পের শ্রেণীবিন্যাস করো এবং দ্রুত শিল্প উন্নয়নের কোনো ধরনের শিল্প স্থাপন করার যুক্তিযুক্ত মতামত উপস্থাপন। এরপরে দেখো আমরা আমাদের উত্তরপত্র চলে আসলাম। দেখো এখানে ক খ গ গ হ নং দিয়ে না লেখাই শ্রেয়, অর্থাৎ তোমাদের এটা লেখা দরকার নেই এবং কালার পেন ব্যবহার করারও দরকার নেই। তোমাদের সুবিধার্থে আমি এখানে ক খ গ গ দিয়ে লিখেছি এবং কালার পেন ব্যবহার করেছি, যাতে প্রশ্নগুলো তোমরা খুব সহজে বুঝতে পারো। তোমরা জাস্ট এখানে প্রশ্নগুলো লিখে উত্তর করবা। যেমন এখানে তোমরা ক নম্বরে যে প্রশ্নটা আমি লিখেছি, তোমরা জাস্ট লিখবা বাংলাদেশ শিল্পের শ্রেণীবিন্যাসকরণের ব্যাখ্যা উপরে। তারপরে যেহেতু শিল্প সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। দেখো শিল্প হচ্ছে কি, শিল্প মানে সৃষ্টি, অর্থাৎ শিল্প প্রকৃতির প্রদত্ত সম্পদ বা কাঁচামাল সংগ্রহ করে মানুষের ব্যবহারের উপযোগী পণ্য সৃষ্টি করে। উপযোগী, এখানে উপযোগী হবে না, উপযোগী হবে, উপযোগী পণ্য সৃষ্টি করে। তাহলে আমরা বলতে পারি প্রকৃতির প্রদত্ত সম্পদকে রূপগত পরিবর্তনের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করাকে শিল্প বলে। যেমন তুলা থেকে কাপড় তৈরি শিল্পকে উৎপাদনের বাহনও বলা হয়, অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে কারখানার অভ্যন্তরে বিভিন্ন যন্ত্রপাতির সাহায্যে প্রাথমিক দ্রব্যকে মাধ্যমিক দ্রব্যে এবং মাধ্যমিক দ্রব্যকে চূড়ান্ত দ্রব্যে পরিণত করা হয় তাকে শিল্প বলে। কারখানার অভ্যন্তরে শিল্পের উৎপাদন কার্য পরিচালিত হয়। এরূপ একটি কারখানাকে ফার্ম বলে। সাধারণভাবে কোনো নির্দিষ্ট দ্রব্য উৎপাদনের নিয়োজিত দেশের সকল ফার্মের সমষ্টি হলো শিল্পের শ্রেণী বিভাগ। বাংলাদেশের শিল্পে উন্নত নয়, তবে উদীয়মান মানে উন্নয়নশীল। বাংলাদেশের শিল্পের আকার ও গঠন কাঠামো নিচে ব্যাখ্যা করা হলো। আকার অনুযায়ী শিল্পের শ্রেণী বিভাগ। বাংলাদেশের শিল্পসমূহকে আকার অনুযায়ী মূলত 3 ভাগে ভাগ করা যায়। 1, বৃহৎ শিল্প। বৃহৎ শিল্প বলতে বড় শিল্পকে বোঝায়, অর্থাৎ যে শিল্পের অধিক মূলধন, অনেক শ্রমিক ও প্রচুর পরিমাণ কাঁচামাল ব্যবহার করে আধুনিক তথ্য উন্নত প্রযুক্তির সাহায্যে বিপুল পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদন করা হয় তাকে বৃহৎ বা বৃহদায়ন শিল্প বলে। এখানে উল্লেখ্য, এখানে দাঁড়িটা হবে না, এখানে উল্লেখ্য বাংলাদেশের শিল্প আইন অনুযায়ী যে শিল্প কারখানায় 230 জনের অধিক শ্রমিক কাজ করে তাকে বৃহৎ শিল্প বলে। পাট, বস্ত্র, সিমেন্ট, কাগজ, সার ইত্যাদি বাংলাদেশের বৃহৎ শিল্পের উদাহরণ। মাঝারি শিল্প, বাংলাদেশের শিল্প আইন বা কারখানা অনুযায়ী যে কারখানায় 20 জনের বেশি এবং 230 জনের কম শ্রমিক নিয়োজিত আছে তাকে মাঝারি শিল্প বলে। মাঝারি শিল্প মূলত বৃহৎ ও ক্ষুদ্র শিল্পের মাঝামাঝি অবস্থান করে। মাঝারি শিল্প এবং বৃহৎ শিল্পের ন্যায় উন্নত প্রযুক্তি ব্যবহার করে, তবে মূলধন তুলনামূলকভাবে বৃহৎ শিল্প অপেক্ষা কম ব্যবহৃত হয়। বাংলাদেশে বহু সংখ্যক মাঝারি শিল্প গড়ে উঠেছে এবং উঠছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো চামড়া শিল্প, সিগারেট শিল্প, সাবান শিল্প এবং দিশালয় শিল্প।
3 নম্বর হচ্ছে ক্ষুদ্র ও কুটির শিল্প। সাধারণত ক্ষুদ্র ও কুটির শিল্প একই অর্থে ব্যবহৃত হয়, তবে সূক্ষ্ম অর্থে দুইয়ের মধ্যে পার্থক্য আছে। তবে এখানে উল্লেখ্য, ক্ষুদ্র শিল্পে ভাড়া করা শ্রমিক ও বিদ্যুৎ শক্তি ব্যবহৃত হয়। তাছাড়া ক্ষেত্র বিশেষে উন্নত প্রযুক্তি ব্যবহৃত হয়। কুটির শিল্প মূলত পারিবারিক শ্রমিক দ্বারা পরিচালিত হয়। মোট কথা, স্থানীয় কাঁচামাল, কম মূলধন, পরিবারের সদস্য দ্বারা কুটির শিল্প বিভিন্ন দ্রব্য উৎপাদন করে থাকে। বাংলাদেশের তাঁত শিল্প, বাঁশ ও বেত শিল্প, বিড়ি শিল্প, লবণ শিল্প ইত্যাদি হলো কুটির শিল্প। কাঠামো অনুযায়ী শিল্পের শ্রেণী বিভাগ। কাঠামো অনুযায়ী বাংলাদেশের শিল্পকে 3 ভাগে ভাগ করা যায়। নিচে এগুলো ব্যাখ্যা করা হলো। ভোগ্যদ্রব্য শিল্প, যে সকল শিল্প কারখানায় সরাসরি মানুষের ভোগ উপযোগী দ্রব্য তৈরি করে তাকে ভোগ দ্রব্য শিল্প দ্রব্য বলে, যেমন সাবান শিল্প, চিনি শিল্প, সিগারেট শিল্প ইত্যাদি। বাংলাদেশ একটি অতিরিক্ত জনসংখ্যার দেশ, তাই এখানে ভোগ্য শিল্পের গুরুত্ব অত্যাধিক। 2 নম্বর হচ্ছে মাধ্যমিক দ্রব্য শিল্প, যে সকল উৎপাদিত পণ্য পুনরায় অন্য দ্রব্য উৎপাদনে ব্যবহৃত হয় তাকে মাধ্যমিক দ্রব্য বলে। আর এই মাধ্যমিক দ্রব্য যে সকল কারখানায় তৈরি হয় তাকে মাধ্যমিক দ্রব্য শিল্প বলে। যেমন সুতা একটি উৎপাদিত দ্রব্য যা বস্ত্র শিল্পের উপকরণ হিসেবে ব্যবহৃত হয়, তাই সুতা শিল্পকে মাধ্যমিক শিল্প বলা হয়। 3 হচ্ছে মূলধনীয় দ্রব্যের শিল্প। বাংলাদেশের মূলধনীয় বা ভারী শিল্প নেই বললেই চলে, তবে একটি দেশের অর্থনীতির ভিত্তি মজবুত করতে হলে অবশ্যই প্রয়োজন মূলধনীয় শিল্প। এবং মূলধনীয় দ্রব্য যে কারখানায় তৈরি হয় তাকে মূলধনীয় শিল্প বলে, যেমন জয়দেবপুর মেশিনস ও টুলস ফ্যাক্টরি, চিটাগাং স্টিল মিলস ইত্যাদি। খ নম্বর প্রশ্নে আমাদের জানতে চেয়েছে রপ্তানিমুখী শিল্প তালিকা প্রস্তুতকরণ। বাংলাদেশের উন্নয়নশীল দেশসমূহের মধ্যে অন্যতম। রপ্তানিমুখী শিল্প স্থাপনের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে এবং এর যথাযথ ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে। বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি শিল্প হচ্ছে পাট, কয়লা, চা, চামড়া তৈরি, পোশাক ইত্যাদি। এরপরে দেখো পাট শিল্প। পাটকে সোনালী আঁশ বলা হয়। পাট বাংলার ঐতিহ্য। বাংলাদেশের ভূমি ও আবহাওয়া পাট চাষের জন্য খুবই উপযোগী। বাংলাদেশের বর্তমানে 77টি পাট কল আছে, এর মধ্যে 40টি সরকারি খাতে, 37টি ব্যক্তিগত খাতে। এই পাট কলগুলোকে মোট 1,45,000 স্থায়ী শ্রমিক কাজ করে। বর্তমানে বছরে প্রায় 40 লক্ষ মেট্রিক টন পাটজাত দ্রব্য উৎপাদিত হয়, এর প্রায় 85% বিদেশে রপ্তানি হয়। পাটকলগুলোতে চট, থলে, দড়ি, কার্পেট, পর্দার কাপড় এবং জিট, প্লাস্টিকের আসবাবপত্র ইত্যাদি উৎপাদিত হয়। পাট থেকে মোটা, সুতা, কাগজ ইত্যাদি তৈরির চেষ্টা চলছে, তবে তা এখনও বাণিজ্যিকভাবে সফল হয়নি। পাটজাত দ্রব্য থেকে দেশের রপ্তানি আয়ের শতকরা 8 ভাগ আসে। বস্ত্রশিল্প। বস্ত্রশিল্পের 4টি অংশে: সুতা উৎপাদন, বস্ত্র উৎপাদন, রংকরণ ও প্রিন্টিং এবং তৈরি পোশাক। বিভিন্ন পর্যায়ের সমস্যার মধ্যে বিভিন্নতা রয়েছে এবং সমাধানের মধ্যে এই জন্য পার্থক্য রয়েছে। বাংলাদেশের সাম্প্রতিককালে সুতা উৎপাদনের পরিমাণ বিপুলভাবে বৃদ্ধি পেয়েছে। 1991 থেকে 92 সালে বাংলাদেশের 59.8 মিলিয়ন কেজি সুতা উৎপাদিত হয় এবং 1996 থেকে 97 সালে তা বেড়ে দাঁড়ায় 109.9 মিলিয়ন কেজিতে। এত সত্ত্বেও বাংলাদেশের সুতা উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ নয়। মোট চাহিদা শতকরা 40% সুতা দেশে উৎপাদিত হয়, অবশিষ্ট সুতা আমদানি করা হয়। বাংলাদেশের সাম্প্রতিককালে উৎপাদনের পরিমাণ বিপুলভাবে বৃদ্ধি পাচ্ছে, তবে এ বিষয়ে রাষ্ট্রীয় খাতে পরিচালিত বৃহদায়ন মিলগুলোতে উৎপাদনের হ্রাস পেয়েছে। উৎপাদন বৃদ্ধির পাওয়া সত্ত্বেও তা দেশের চাহিদা সম্পূর্ণ মেটাতে সক্ষম নয়। বর্তমানে দেশে উৎপাদিত বস্ত্রের ব্যবহার দ্বিবিধ। প্রথমত দেশের মানুষের বস্ত্রের চাহিদা পূরণ, দ্বিতীয়ত দেশের রপ্তানিমুখী পোশাক শিল্পের চাহিদা আংশিকভাবে পূরণ। বস্তুত উৎপাদনের স্বয়ংসম্পূর্ণ নয় বিধায় বাংলাদেশকে বিপুল পরিমাণে বস্ত্র আমদানি করে বাংলাদেশ রপ্তানিমুখী পোশাক শিল্পের জন্য গড়ে 2 থেকে 3 মিলিয়ন গজ বস্ত্র আমদানি করে। দেখো 3 নম্বর হচ্ছে চা শিল্প। চা বাংলাদেশের অন্যতম প্রধান অর্থকরী এবং রপ্তানি ফসল। চা শিল্প গ্রামীণ কর্ম নিয়োগের সুযোগ, বিশেষত মহিলাদের কর্মনিয়োগের সুযোগ দেয় এবং গ্রাম অঞ্চলের দারিদ্র্য বিমোচনের অবদান রাখে। বাংলাদেশে চা উৎপাদনের পরিমাণ ক্রমশ বাড়ছে। গত 10 বছরে এই বৃদ্ধির গড় বার্ষিক হার শতকরা 3 ভাগ। বাংলাদেশে 1997 থেকে 98 সালে মোট 58.61 হাজার মেট্রিক টন চা উৎপাদিত হয়। সাম্প্রতিককালে দেশের উৎপাদনের তুলনায় অভ্যন্তরীণ চাহিদার পরিমাণ বেশি হারে বৃদ্ধি পেয়েছে, এই জন্য রপ্তানির পরিমাণও কমে গেছে। বাংলাদেশে বর্তমানে 158টি চা বাগান আছে, এর অধিকাংশ বৃহত্তর সিলেট জেলায় অবস্থিত। চামড়া শিল্প একটি রপ্তানিমুখী শিল্প। বর্তমানে বাংলাদেশে 200টির অধিক চামড়াজাত দ্রব্য তৈরির কারখানা আছে, এর মধ্যে চামড়া পাকা করার কারখানা আছে 40টি। দেশের 140 মিলিয়ন বর্গফুট চামড়া উৎপাদিত হয়, এর শতকরা 80 ভাগ হয় গরুর চামড়া।
এরপরে দেখো তৈরি পোশাক ও নিট ওয়্যার শিল্প বাংলাদেশের একটি দ্রুত বিকাশমান শিল্প, এটি পুরোপুরি রপ্তানিমুখী শিল্প। 1977 থেকে 78 সালে তৈরি পোশাক কারখানার সংখ্যা ছিল মাত্র 9টি, বর্তমানে এই সংখ্যা হাজারের কাছাকাছি। 1981 থেকে 82 সালে দেশে 0.13 মিলিয়ন ডজন পোশাক তৈরি হয় এবং 1998 থেকে 99 সালে প্রায় 54 মিলিয়ন ডজন তৈরির পোশাক উৎপাদিত হয় এবং এ থেকে $3.2 মিলিয়ন রপ্তানি আয় করে। একই বছর নিট ওয়্যার দ্রব্য রপ্তানি আয়ের পরিমাণ $1.15 মিলিয়ন। এই উভয় উৎস থেকে দেশের শতকরা 75% রপ্তানি আয় হয়। বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান বাজারে আমেরিকার যুক্তরাষ্ট্র ও কানাডা। নিট ওয়্যার দ্রব্যের প্রধান বাজার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহ। বাংলাদেশের রপ্তানি পণ্য এইসব দেশের কিছু বাণিজ্যিক সুবিধা ভোগ করে। এটি একটি আমদানি নির্ভর শিল্প। এই শিল্পের প্রয়োজনীয় উপাদান আমদানি করতে এই শিল্পের রপ্তানি আয়ের প্রায় শতকরা 70% ব্যয়িত হয়। এরপর দেখো গ নম্বর প্রশ্নে, মানে যেটা আমাদের লাস্ট কোশ্চেন জানতে চেয়েছিল, সরকারি বেসরকারি অংশীদারিত্বের উন্নয়নে সরকারের নীতি। তাহলে সরকারি বেসরকারি অংশীদারিত্ব কি? সরকারির অনুমোদন ও সহায়তায় বেসরকারি অর্থায়ন ও পরিকল্পনা যে ব্যবসায় কার্যক্রম সম্পাদিত হয় তাকে সরকারি বেসরকারি অংশীদারিত্ব ভিত্তিক ব্যবসায় বলে, যা সংক্ষেপে পিপিপি বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিজনেস বলা হয়। বর্তমানে বিশ্বায়নের সুযোগে যে সকল ব্যবসায়ের ধারণা আবিষ্কৃত হয়েছে তার মধ্যে পিপিপি অন্যতম। একটা দেশে সরকারকে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে হয় এবং এতে প্রচুর অর্থের প্রয়োজন হয়, তখন সরকার এইসব উন্নয়ন কর্মকাণ্ড সম্পাদন ও পরিচালনার দায়িত্ব বেসরকারি খাতের উপর ছেড়ে দেয়। অর্থাৎ সরকার প্রকল্প অনুমোদন করে দেয় আর বেসরকারি খাত এইসব প্রকল্পের অর্থায়ন করে প্রকল্পটি বাস্তবায়ন করে। প্রকল্পের চুক্তি মোতাবেক প্রকল্পটি পরিচালনা করে বেসরকারি পক্ষ। সরকারি বেসরকারি অংশীদারিত্বের শিল্পায়নে সরকারি নীতির যথার্থতা। সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসায়ের মূল উদ্দেশ্য হলো বর্তমান প্রতিযোগিতাশীল বিশ্বে সরকারি অর্থায়নের অভাবে কোনো সম্ভাবনাময় খাত থেকে যেন জনগণ সুবিধা বঞ্চিত না হয়। অন্যদিকে বিদেশি ঋণের উপর ভিত্তি করা উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করার মাধ্যমে বিদেশি দাতা সংস্থার ঋণের নির্ভরশীলতা কমানো এই ধরনের অংশীদারিত্বমূলক ব্যবসার অন্যতম উদ্দেশ্য। এটা কিন্তু আমাদের নির্দেশনায় দেওয়া ছিল, সেটা কিন্তু আমরা এখানে লিখে দিয়েছি। দেখো অর্থনৈতিক উন্নয়নে সরকারি ও বেসরকারি অর্থায়নে পৃথকভাবে গৃহীত প্রকল্পসমূহের বাইরে সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে বিশেষত ভৌত অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প গ্রহণ সরকারের একটি গুরুত্বপূর্ণ কৌশল এবং 2013 থেকে 14 অর্থবছরে মোট 1432টি বেসরকারি প্রকল্পে বিনিয়োগের প্রস্তাবনার পরিমাণ ছিল 68,291 কোটি টাকা, যা 2014 থেকে 15 অর্থবছরের প্রথম 8 মাসে জুলাই ফেব্রুয়ারি দাঁড়িয়েছে 894টি প্রকল্পের মোট 53,697 কোটি টাকা। ব্যক্তিগত খাতে তৈরি পোশাক নিটওয়্যার শিল্পের বিকাশ শিল্প খাতকে গতিশীল করে তুলছে এবং দেশের বিনিয়োগ সহায়ক পরিবেশ সৃষ্টিতে অবদান রাখছে, ফলে এই খাতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হয়েছে এবং 2014 থেকে 15 অর্থবছরে মোট উৎপাদিত বিদ্যুৎ হচ্ছে 22,691 মিলিয়ন কিলোওয়াট আওয়ার, যার 45.51% বেসরকারি খাতে উৎপাদিত হচ্ছে এবং 6.91% বিদ্যুৎ আমদানি খাত হতে এসেছে। 2014 থেকে 15 অর্থবছরে দেশের মোট বিনিয়োগ জিডিপির 28.97%, যার মধ্যে বেসরকারি খাতের অবদান আছে 22.07%। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে সরকারের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে বেসরকারি খাতের সম্পৃক্ততা অপরিহার্য। এই হচ্ছে আজকের যে তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের বিষয়টা রয়েছে, সেই বিষয়ের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র। এটা আমরা খুব সুন্দরভাবে অর্থাৎ নির্ভুলভাবে করার চেষ্টা করেছি। আশা করি এটা তোমরা দেখে এবং হাতের লেখা সুন্দর করে, যাতে কোনো কাটাছিড়া না হয় সেদিকে খেয়াল রেখে তোমরা লিখে দিবা। এটা যদি তোমরা লেখো তোমরা তোমাদের কলেজে সর্বোচ্চ মার্ক পাবা। আর একটু তোমরা চাইলে তোমরা একটু মডিফাই করে লিখবা, যাতে করে টিচাররা সন্তুষ্ট হয়, কারণ সবার যদি লেখা একই হয় তাহলে একটু স্যাররা অসন্তুষ্ট হতে পারে। তো তুমি একটু চেষ্টা করবে অন্ততপক্ষে 5% হলেও নিজের মতো করে লিখতে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবা এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবা এবং পরবর্তীতে কোন বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তরপত্র চাও সেটা আমাকে জানিয়ে দিবা। তো আবার কথা হবে কোনো এক নতুন অ্যাসাইনমেন্টের টিউটোরিয়ালে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।